আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে চলে এলাম আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার এবং ঢাকাইয়াদের অতি প্রিয় এবং জনপ্রিয় একটি খাবার, যার নাম হচ্ছে খাটুয়া। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে ঢাকাইয়াদের একটি বিখ্যাত খাবার খাটুয়া রান্না করে দেখাবো। তো চলুন, খাটুয়া রান্না করতে কি কি উপকরণ লাগছে আমরা একটু চট করে দেখে নেব। খাটুয়া তৈরি করতে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট এখানে 1 টেবিল চামচ আছে, ডাল মুসুরির ডাল আছে এখানে 1 কাপ, তেল এখান থেকে দেব আমি পরিমাণ মতো, আছে আমের আচার 1 টেবিল চামচ, শুকনা মরিচ, এখানে আছে ঝুরা মাংস, গরুর ঝুরা মাংস, এখানে আছে তেহেরি এবং পোলাও মিক্সড করা, লবণ, ঘি আছে এখানে 1 টেবিল চামচ, কাঁচামরিচ আছে এখানে, দারুচিনি এলাচি, হলুদ আছে 1 চা চামচ এবং মরিচ গুঁড়া আছে 2 চা চামচ। আপনারা অবশ্যই একটু অবাক হচ্ছেন যে রান্না করা খাবার আবার কিভাবে রান্না হবে। সেই ইতিহাসটা আমি না হয় রান্না করতে করতেই বলবো। তো চলুন আমরা রান্নায় চলে যাই। চুলায় একটা পাতিল বসিয়ে গরম করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 1/2 কাপের মতো তেল দিচ্ছি এখানে আমি। তেলটা একটু গরম হতে হতে দিয়ে দিলাম দারুচিনি এলাচি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ব্রাউন হতে হতে আমি খাটুয়া সম্পর্কে আপনাদেরকে একটু বলি। খাটুয়া মেইনলি রান্না করা হয় বেঁচে যাওয়া পোলাও কিংবা বিরিয়ানি কিংবা তেহেরি দিয়ে। এর সাথে যদি বাসায় আপনার গরুর মাংস কিংবা মুরগির মাংস থাকে, সেই তরকারিগুলো দিয়েও আপনি এটা সাথে দিয়ে দিতে পারেন। আজকে যেমন আমার কাছে একটু ঝুরা মাংস ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। এইটা ঝুরা মাংস ছাড়া আপনার বাসায় যদি আগের দিনের রান্না করা গরুর মাংস কিংবা মুরগির মাংস থাকে, সেটাও আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটার ফাঁকে ফাঁকে একটু মশলাগুলো দিতে থাকি। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া। যেহেতু বিরিয়ানি, তেহেরি কিংবা পোলাওয়ের মধ্যে অলরেডি আগের থেকেই দারুচিনি এলাচি বা অন্যান্য মশলা আছে, তার জন্য আমি মশলাগুলো একটু কম পরিমাণে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সাথে দিচ্ছি আদা রসুন পেস্ট। সব মশলাগুলো একটু কম পরিমাণে দিতে হবে, যেহেতু মাংসে মশলা আছে। আমি যেহেতু তেহেরি দিয়ে করছি, তেহেরিতে মশলা আছে, তার জন্য মশলা এখানে একটু কম পরিমাণে যাবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প পরিমাণ পানি দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। মশলাটা কষানো হোক, তারপর আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দেব। মশলাটা কষানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে। এখন আমি যেটা করব, প্রথমেই দিয়ে দেব এখানে ডাল। আপনারা এখানে মুসুরির ডাল ছাড়াও অন্যান্য ডাল ইউজ করতে পারেন, যেমন বুটের ডাল কিংবা মুগ ডাল। কিন্তু আমার মনে হয় খাটুয়াটা মুসুরির ডালে যতটুকু স্বাদ হয়, অন্যান্য ডালে আসলে আমি কখনো অন্যান্য ডাল দিয়ে করিনি, তবে শুনেছি অনেকেই করে। কিন্তু আমি সবসময় আমার মাকে দেখতাম মুসুরির ডাল দিয়ে করতে, এবং মুসুরির ডালে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়।
ডালটা কষানো হচ্ছে। আমি এর মধ্যে একটু অল্প পানি দেব ডালে, একদম অল্প পানি দিয়ে ডালটা কষাবো। ডালটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন যে আমরা যারা ঢাকার মানুষ, আমাদের একটা বদনাম আছে যে আমরা নাকি খুব বেশি তেহেরি, বিরিয়ানি এগুলো খাই। স্বাভাবিক, আমরা বাসার থেকে পুরান ঢাকায় যা হয়, বের হলেই তেহেরির দোকান, বের হলেই বিরিয়ানির দোকান, হ্যাঁ, এছাড়াও তো আমাদের অন্যান্য রিচ ফুড তো আছেই। তো আমাদের আর দোষ কি বলেন, চোখের সামনে থাকলে তো খাওয়া হয়। তো খাটুয়া যেটা হয় আর কি, যে অনেক সময় দাওয়াত থাকে বাসায়, পোলাও মাংস কিংবা বিরিয়ানি রান্না হয়, তখন এই পোলাও মাংস বিরিয়ানি খাওয়ার পরে যেটুকু বেঁচে যায়, তারপর তো আবার আমরা অনেক সময় সকালবেলাও খাই। আচ্ছা, আমি মাঝখানে একটু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পছন্দ অনুযায়ী আপনারা কাঁচামরিচ দেবেন। তো আমরা তো সকালবেলাও অনেক সময় এটা খাই। দেখা যায় যে পরিমাণে যদি অনেক থাকে, যে খেতে খেতে আর ভালো লাগছে না, তখন এটাকে আমরা তুলে ডিপে রেখে দিই এবং অনেক দিন পরে, হয়তো বা দেখা গেল 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এটাকে আমরা বের করে, তখন এর সাথে সাথে আমি আরও কিছু করি, যেটা যে রান্না করা মাংস থাকলে, অল্প থাকলে, সেটাকেও আমি বাটিতে করে ডিপে রেখে দিই। তারপরে কোনো একদিন বের করে এই যে এভাবে খাটুয়া রান্না করে খাই। সত্যি বলবো, আপনারা যারা আজকে আমার রেসিপি দেখছেন, তারা যদি এটা রান্না করে খান বাসায়, অসম্ভব মজার একটা রেসিপি। আমরা খাই বলে না, আসলেই এটা একটা ঢাকার মানুষ ছাড়া অন্যান্যদের কাছে একদমই একটা নতুন রেসিপি। তো এখন আমি এর মধ্যে রান্না করা যে বিরিয়ানি বা পোলাও আছে সেটা দিয়ে দিচ্ছি আমি। আমার কাছে ছিল হলো গরুর মাংসর তেহেরি এবং পোলাও, দুটোকে আমি একসাথে মিক্সড করে ডিপে রেখে দিয়েছিলাম। এটাকে এখন ভালো করে নেড়ে মশলার সাথে, ডালের সাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু এর মধ্যে এখনও লবণ দেইনি। আমি লবণটা একটু পরে দেব এর মধ্যে, যেহেতু এর মধ্যে রান্না করা, যেহেতু পোলাও, বিরিয়ানি বা তেহেরি, তার মধ্যে অলরেডি লবণ আছে। লবণটা এটার মধ্যে একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানির কোনো মাপ নেই, পরিমাণ মতো দিলেই হবে। যেহেতু রান্না করা জিনিস, সেহেতু পানি অতিরিক্ত দেয়া লাগবে না, কারণ এটা তো আর সিদ্ধ হওয়ার কিছু নেই, শুধু ডালটা এমনি এমনি গলে যাবে। পানি দিয়ে দিলাম। আপনারা হয়তো এখন বলছেন যে ও, এটা তো পাতলা খিচুড়ির মতো হবে। অবশ্যই এটা পাতলা খিচুড়ির মতো হবে, কিন্তু এখানে যে টুইস্টটা আছে সেটা হচ্ছে, পাতলা খিচুড়ি আপনারা পোলাওয়ের চাল দিয়ে রান্না করবেন, সেটার একটা স্বাদ অন্যরকম। কিন্তু এটা যেহেতু বিরিয়ানি দিয়ে রান্না হচ্ছে বা তেহেরি দিয়ে রান্না হচ্ছে, এর মধ্যে যে তেহেরির একটা স্বাদ, তেহেরির একটা গন্ধ, কিংবা ঝুরা মাংস আমি দিচ্ছি, সেই ঝুরা মাংসর একটা গন্ধ, সেটা আসলেই অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে এটার ভিতরে। পানিটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো, আর দিয়ে দেব সেই ঝুরা মাংস। দিয়ে দিচ্ছি ঝুরা মাংস। এখন আমি এটা ভালো করে নেড়ে দেব।
আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি দিয়েই আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব। পরবর্তীতে যদি পানি লাগে আমার মনে হয় তাহলে আপনারা একটু পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। পানি লাগলে অবশ্যই দিতে হবে। তো আমি এখন এটাকে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা ফুটে উঠেছে। এখন আমি লবণ এটা চেক করব। আমি একটু অল্প করে নিয়ে দেখছি লবণের কী অবস্থা। লবণ লাগবে। এই পর্যায়ে গিয়ে আমরা এখানে লবণ অ্যাড করব। লবণটা যে যার পরিমাণ মতো দেবেন। এবং এখানে আমি একটু বলে রাখছি, আপনারা এখানে লবণটা একটু বুঝে দেবেন, কারণ আমাদের খাটুয়ার এখনও আরেকটি উপাদান বাকি আছে যেটা আমরা এখনও দেইনি, সেটা হচ্ছে আমের আচার। যেহেতু আমের আচার একটু টক হয়, সেহেতু লবণটা সেইভাবে বুঝে দেবেন যাতে আচার দেওয়ার পরে লবণটা একদম অনেক কটা না হয়ে যায়। কি যে একটা সুন্দর গন্ধ বের হয়েছে এটার থেকে। আমি চিন্তা করছি কখন রান্না হবে আর আমি কখন খাবো। তো আমি আবার এটা একটু ঢেকে রান্না করব। আমি আবার ঢেকে দিচ্ছি এটা। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আমার আম্মাকে দেখতাম যে খাটুয়া রান্না করতো যখন, তখন আর কি একটা উৎসব উৎসব ভাব চলে আসতো। কারণ খাটুয়াটা কিন্তু অল্প করে রান্না হয় না, এটা অনেক দিন ধরে এই পোলাও বিরিয়ানি এগুলা জমিয়ে কিংবা মাংসের তরকারি জমিয়ে জমিয়ে রেখে তারপর এটা একদিন অনেকগুলো আইটেম একসাথে করে তারপর রান্না করা হতো। এবং যখন রান্না হতো তখন খালাতো মামাতো চাচাতো ভাই বোন মানে এরা সব চলে আসতো আর কি খেতে। কারণ এই জিনিসটা, এই খাটুয়াটা একা একা বসে খেয়ে আরাম নেই। সবাই মিলে একদম বসে সুন্দর মতো এটা খাওয়ার আনন্দই অন্যরকম। আপনারা দেখছেন আমি এটাকে নেড়ে দিচ্ছি ভালো করে যাতে নিচে লেগে না যায়। এবং চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে নেড়ে নেড়ে এটা পানিটা কমিয়ে নিতে হবে। আমি এখন এটাকে ঢাকনা ছাড়াই রান্না করছি। অলরেডি ডাল গলে গেছে, আর অন্যান্য উপকরণ যেহেতু রান্না করাই ছিল, সেটা আসলে রান্না করার সেরকম আর কিছু নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমের আচার। আমের আচারটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যতটুকু পছন্দ করেন। আমি প্রথমে অল্প একটু দিয়ে দিলাম, 1 চামচের মতো। আর একটু দেব, মোট 2 চা চামচ দিলাম আমি আমের আচার। দিয়ে আবার ভালো করে এটা নেড়ে দেব। এখানে যে শুধু আমের আচার দিতে হবে তাও কিন্তু না, এখানে অনেকে জলপাইয়ের আচার দেয়, আবার অনেকে তেঁতুলের আচার দেয় বা তেঁতুল দেয় এটার মধ্যে, যে যেটার মধ্যে টক অনেকে বেশি খায় অনেকে কম খায়।
তবে পরিমাণ মতো টকটা হওয়াই ভালো, তাতে খেতে স্বাদ লাগে। আমার খাটুয়া অনেকটা ঘন হয়ে গেছে। এরকমও নামানো যাবে, আবার এর চাইতে একটু শুকনাও নামানো যাবে, একটু পানিটা শুকিয়ে গেলে। তবে এই সময়টাতে অনেক জোরে জোরে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। আমি এরকমই খেতে পছন্দ করি, তাই আমি এরকমই নামাবো। তবে এর একটু কাজ বাকি আছে, আমি এটাকে পাশের চুলায় দিয়ে এখানে এটার বাগার রেডি করব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আপনারা যারা ঘি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা আরেকটু বেশি দিলেও পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ঘিয়ের মধ্যে পেঁয়াজ এবং শুকনা মরিচটা আমি ভেজে নেব। জানি না কতটুকু কালার আসবে। আপনাদের তো আমি আগেও বলেছি যে আমাদের ইউএসএতে এখানে পেঁয়াজ বেরেস্তা হয় না। আমরা যে পেঁয়াজগুলো ইউজ করি সেগুলো খুব সহজে লাল হতে চায় না। তো দেখি কত দূর হয় এটা। ঘি, শুকনা মরিচ আর পেঁয়াজের একটা অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। আমি কিন্তু খাটুয়ার পাতিলটা পাশের চুলায় রেখেছি, কিন্তু চুলা বন্ধ করে, কারণ ওটা যদি অন্য চুলায় আমি চুলা জ্বালিয়ে রাখি আর এখানে আমি কাজ করতে থাকি, ওটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারাও তাই করবেন, ওটাকে চুলা থেকে নামিয়ে অন্য কোথাও রেখে বা পাশে রেখে এই কাজটা করবেন। আমি চেষ্টা করছি এটাকে যতদূর সম্ভব লাল করার। পেঁয়াজটা এরকম লাল হয়েছে, যাক, তবুও যে আজকে অনেকটা বেরেস্তা করতে পেরেছি। এখন আমি এটাকে খাটুয়ার মধ্যে ঢেলে দেব। আমি এখন এটাকে সুন্দর করে এই বাগারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে নেব। বাগার দেওয়ার পরে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা যদি রান্না না করে খান তাহলে বুঝবেন না। আমি অবশ্য জানি না অন্যান্য দেশে বা অন্যান্য জেলায় কি বলে। আমরা তো পেঁয়াজ যখন তেলে দেই বা মরিচ দিয়ে সেটাকে বাগার দেয়া বলি। তো কীরকম ঠিক হয়েছে আর কীরকম নামাবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আমি এরকমই নামাবো। আমি শুধু নামাবো না, এখন একটু খেয়েও ফেলবো। তো হয়ে গেছে তৈরি আমার দারুণ স্বাদের খাটুয়া। আমি আপনাদেরকে এখন এটা একটু সার্ভ করে দেখাচ্ছি। তৈরি আমার দারুণ স্বাদের খাটুয়া।
আপনাদের কেমন লেগেছে রেসিপিটা আপনারা প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আজকেই বাসায় রান্না করে ফেলুন, দেখুন কি যে মজার, কি যে স্বাদের হয় এটা। আমি তো শুধু চিন্তা করছি যে কখন একটু ঠান্ডা হবে আর আমি এটা খাওয়া শুরু করব। তো আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।